বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার মুর্শিদ কেবলা চেরাগে জান শরীফ ডাক্তার বাহবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর চরণে ভক্তি রেখে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবসের এবং মুক্তিযুদ্ধের যে একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমি ধন্যবাদ জানাই আজকের যে আয়োজন হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আর তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং আয়োজক ছোট ছোট ভাইরা, তাদেরকে আমি সালাম জানিয়ে 71-এর কিছু বিষয় কথা আমি তুলে ধরব। আজকে গলাতিয়া দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করতে হইলে বা আমি যদি করি তাহলে প্রথম আমার স্মরণে আসে আমার কমান্ডার আব্দুল হাই মোল্লার কথা, যাদের কথা স্মরণ করলে আমি দুই চোখের পানি রাখতে পারি না। স্মরণে আসে গলাতিয়া হযরতপুর 11 জন বীর মুক্তিযোদ্ধার শহীদের কথা, স্মরণে আসে আমার রাজনৈতিক লিডার এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন বুরহানুদ্দিন আহমেদ গগন সাহেবের কথা। মুক্তিযুদ্ধ বিজয় দিবস, স্বাধীনতা দিবস আমরা শুধু মুখে মুখে বলি। দেশকে কে কতটুকু ভালোবাসি, দেশের জনগণকে কে কতটুকু ভালোবাসি। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে। আমার বয়স তখন কতটুকু ছিল আপনারা অনুমান করতে পারবেন। আমি তখন মেট্রিক ক্যান্ডিডেট। আমি এখান থেকে পায়ে হেঁটে আমি ক্যালকাটা যাই, রাস্তায় চাকর থাকে, এইভাবে 2বার 3বার চাকর থেকে তারপর আমি ভারত যাই, সেইখানে প্রশিক্ষণ নেই। ভারতে দেখেছি লক্ষ লক্ষ শরণার্থী। সেই স্মৃতিগুলি মনে পড়লে এই ডিসেম্বর মাস, 26শে মার্চ আমার চোখে ঘুম থাকে না, সর্বক্ষণ আমার ভিতরটা কাঁপতে থাকে। মুক্তিযোদ্ধার কথা স্মরণ করলে আমার মাথা স্থির থাকে না। যে কষ্ট করে এবং জীবনকে হাতে রেখে আমরা ভারত গিয়েছিলাম প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যুদ্ধ করেছি 9 মাস। আমাদেরকে আজকে বৈষম্যের ভিতরে রেখেছে এই দেশের মানুষ। আমি বলবো, যখন রাজনৈতিক পরিবর্তন আসে তখন আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়, আমাদেরকে ভারতের দালাল বলে, আমাদেরকে বলে বিএনপির দালাল, আমাদেরকে বলে আওয়ামী লীগের দালাল। কেন আমরা এই ডাস্টবিনে থাকবো আপনাদের কাছে? আজকে যদি এই দেশ স্বাধীন না হতো তাইলে এই যে রাষ্ট্রের ক্ষমতায় আপনারা বসেন, মন্ত্রীতে বসেন, থানায় বসেন, ব্যবসা বাণিজ্য সর্বকিছু আপনাদের হাতে। আর আজকে আপনারা মুক্তিযোদ্ধাদেরকে ঘৃণা করেন, অত্যাচার করেন, জুলুম করেন। আমি ব্যক্তিগত সিদ্দিক যদি কোনো অন্যায় করে থাকে আমার বিচার করতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অপবাদ দিতে পারেন না। আমি এটা সহ্য করার মতো না। যার জন্য আমি বর্তমানে অনেক অনুষ্ঠানে যাই না। আমার প্রোফাইলের নাম দিছে সত্যতিতা। কেন সত্য কথা বলতে পারি না? আজকে 54 বছর মুক্তিযোদ্ধার উপরে কোনো কথা বলতে গেল সত্য কথাটি বলতে পারি না। কেন পারি না? আপনারা সেই সুযোগ আমাদেরকে দেন না। আমরা যদি সত্য কথা বলে তাইলে আমাদের পল্লা থাকে না। যাই হোক, শেষ বয়সে আমি গলাতিয়ার 11 জন শহীদের কথা কিছু বলে যাই। আজকে গলাতিয়া আপনারা যারা আছেন বলতে পারবেন এই 11 জন কিভাবে শহীদ হয়েছে?
তাহলে আপনারা মুক্তিযোদ্ধা সম্বন্ধে কি জানেন? এই 11 জন শহীদ কিভাবে হলো? আব্দুল হাই মোল্লা যখন অস্ত্র নিয়ে এই দেশে আসেন এবং বুরহানুদ্দিন আহমেদ ভারত আগরতলা থেকে আমাদের নাজিরপুরে আহমদ শাহাবুদ্দিনকে পাঠিয়ে দেন যে যাও কলাতিয়া যারা ইউনিভার্সিটি কলেজের ছাত্র আছে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে আমি হায়ার ট্রেনিং এ পাঠাবো। তখন এই শাহাবুদ্দিন আসে কলাতিয়া, আয়সা যারা ইউনিভার্সিটির ছাত্র ছিল, কলেজের যারা ছিল তাদেরকে নিয়ে 15 জনের একটা গ্রুপ করে। সেই 15 জন থেকে 11 জন শহীদ হয় ব্রাহ্মণবাড়িয়া। সেখানে রাজাকার আলপদকদের হাতে তারা বন্দী হয়, তারা পাক বাহিনীর হাতে তুলে দেয়। সেইখান থেকে 2 জন মুক্তিযোদ্ধা শামসুল আলম মোল্লা এবং আব্দুল লতিফ মোল্লা তারা পলায়া ভারতে চলে যায় এবং 2 জন সেইখানে বন্দী অবস্থায় থাকে থানায়। যে একজন কলাতিয়া স্কুলের শিক্ষক ছিল আব্দুল রব মাস্টার এবং এই বাজারে দোকানদারি করত জহরলাল, এই 2 জন বন্দী থাকে। তাদেরকে বন্দী করে রাত্রে তাদেরকে হত্যা করে যোগীনগর থানায় একটা ব্রিজ আছে কালবার, সেখানে নিয়ে চোখ বেঁধে তাদেরকে গুলি করে। আপনারা যদি যারা মুক্তিযোদ্ধা ভারতে গেছে স্বচক্ষে যদি দেখতে পারতেন, হাজার হাজার এই বাংলাদেশের মানুষ মা বোনেরা একটা কাপড়কে টুকরা করে 2 টুকরা করে বুকের এইখানে বাঁধ দেয়া তারা সেখানে জীবন কাটাইছে। দিনে এক টাইম খাওয়ান পাইছে কি না পাইছে আমার সন্দেহ ছিল, কারণ সেই সময় ভারত এতটুকু উন্নয়ন ছিল না। আমাদের চেয়ে অনেক অভাবী ছিল তখন ভারত। আমাদের দেশের হিন্দুদেরকে আমরা তাড়ায় দিলে তারা যেতে চায়, বলছে আমরা সেখানে গিয়া না খায়া মরবো না, যদি আমাদেরকে মেরে ফেলেন আমরা এখানে দুবা খাওয়া দাওয়া করে মরবো। এরকম অবস্থা ছিল সেই সময়। আমাদের উপর যে পাকিস্তানিরা এবং এই দেশের তাদের দোসর যে বাঙালিদের উপর অত্যাচার করেছে, এখন এই যে ছবিতে দেখায় লাশ, হয়তো আপনারা মনে করতে পারেন এগুলি বানানো না। আমি যখন ভারত থেকে আসি, কিছু জায়গায় বর্ষার দিন ছিল, এমনি রাস্তা হাইটে আসছে, আবার অনেক পানি ছিল, নৌকা যুগে পার হয়েছে, তখন নদীতে দেখছি 100 হাজার হাজার লাশ ভাসতেছে। যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, জাতীয় সঙ্গীত হইতো, তখন প্রত্যেকটা মুক্তিযোদ্ধার চোখের পানি রাখতে পারতাম না, 2 চোখে শুধু পানি আসতো যে কখন ট্রেনিং শেষ হবে, অস্ত্র পাবো এবং বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে যুদ্ধ করব, হানাদারদের উপর আমরা ঝাঁপায় পড়বো, এরকমই একটা মন মানসিকতা ছিল। তখন মা বোনের কথা কোনো সময় মনে করি নাই। আমরা যে কষ্ট করে এই দেশের যুদ্ধ করেছি, এই দেশটাকে স্বাধীন করেছি, প্রজন্মের লইয়া তারা এই দেশটাকে রক্ষণাবেক্ষণ করবে, উন্নয়নের দিকে নিবে, মানুষের সেবা করবে এবং এই দেশের মুক্তি আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে, ব্যক্তিগত মুক্তি আসবে, এই লক্ষ্যে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীনতার পর রাজনৈতিক দলের কাছে আমরা জিম্মি হয়ে ক্লাস হয়ে গেছি। যখন যে দল ক্ষমতায় আসছে তখনই তাদের লোভ লালসার কারণে এই দেশের অর্থনীতি ধূলিসাৎ করে দিছে। যদি বলতে যাই, তাকায় দেখেন রাজনৈতিক নেতা যারা ছিল তাদের চরিত্র গাইডা দেখেন প্রত্যেকে। আমি কোনো দলের কথা বলবো না, যারা যখন ক্ষমতা থাকছে তারাই সেগুলি করছে। আমি মুক্তিযোদ্ধা সিদ্দিক তখন
আব্দুল রাজ্জাক পানি সম্পদ মন্ত্রী ছিল, এই 15ই আগস্টে এই দেশে আইনা রাখছে, আমার সাথে মুক্তিযোদ্ধারা রাখছে। আমরা কোনোদিন সে মন্ত্রিত্ব ছিল কোনোদিন যাই নাই যে রাজ্জাক ভাই আমার কিছু করে দেন। এখনো আমি লেবারগিরি কাজ করে খাই, আর আমাকে দেখে পিছন দা গালি দেয়, এই ভারতের দালাল যায়, এই আওয়ামী লীগের দালাল যায়। মনে অনেক কষ্ট, অনেক দুঃখ বেদনা প্রকাশ করতে পারি নাই। মুক্তিযুদ্ধের সত্য কথা কি বলবো? এই কলাতিয়াতে কয়বার পাখানাদার আসছে তাও আপনারা সঠিকভাবে বলতে পারবেন না। 3 বার আসছে। এই বাজারের আশেপাশের গ্রামের মাদের উপর যে অত্যাচার করছে আপনারা কেউ বলতে পারবেন? কোন কোম্পানিতে করছে অত্যাচার? বলতে পারবেন না। আমরা মুক্তিযোদ্ধারা জানি, আমরা পুরস্কার করি নাই ইজ্জতের জন্য, তার পরিবারের ইজ্জতের জন্য। যদি প্রকাশ করি তাহলে ঘৃণা করতেন যে পাক বাহিনী এই বাড়িতে অত্যাচার করে গেছে, অনেক উচ্চতর ফ্যামিলির উপরও অত্যাচার করে গেছে। আজকে দেখে এই জন্মের ছেলেরা সেই দূষণদের পক্ষে, সেই দূষণদের স্লোগান নিয়ে আজকে এই মাটিতে পাকিস্তানের পতাকা উড়ে আর বলে এই দেশে যুদ্ধ হয় নাই, এই দেশ স্বাধীন হয় নাই, এই কথাও বলে। ইচ্ছা হয় যে ফাঁসিটা মইরা যায়, এগুলি আর কানে চোখে দেখার সহ্য হয় না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এখনো বুলেট বুকে নিতে দ্বিধাবোধ করি না, কাউকে আমি ভয় করি না। আপনারা যারা আছেন দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে উন্নয়ন করতে চান, দেশকে ভালোবাসেন, আপনারা আপনাদের নৈতিক চরিত্র ঠিক রেখে আপনারা এগিয়ে যান, দেশ উন্নয়ন হবে। যদি আমার চরিত্র খারাপ থাকে, আমার অন্তরে লোভ থাকে, আমি নেতা হইতে পারি কিন্তু দেশের উন্নয়ন কাজ আমার দ্বারা হবে না। যদি লোভ লালসা করতাম, আজকে শেরেবাংলা নগর যুদ্ধ মুক্তিযোদ্ধা এখানে কমপ্লেক্স আছে, 6টা বাড়ি আমার হাতে ছিল। আমি সেইখানকার সাধারণ সম্পাদক ছিলাম। যখন আমার ভিতরে চিন্তা আসলো যে আমি বিয়া শাদী করব, দেশের বাড়িতে যাবো, সন্তান হবে, দেশের গ্রামের মানুষ করবো, এই যে মুক্তিযোদ্ধা ছিল 6টা বাড়ি দখল করে বড় লোক হয়েছে, সেই দিনে আমি সেই বাড়ি ছেড়ে দিলাম, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে এই বাড়ি দিয়ে দিলাম, সেখানে 22 তলা বিল্ডিং। আমি আজকে কামলা কাইটা খাই, অর্থের লোভ করি নাই। তারপরেও যদি এই শেষ বয়সে এই দুঃখ নিয়ে যেতে হয়, দেখেন আমাদের কেরানীগঞ্জ তেমন যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয়েছে একটা সৈয়দপুর তুলসীখালী, এবং এই ডিসেম্বর মাসে আমরা ছিলাম কোলামারা, ঢাকার আশেপাশে এলাকায়। আমরা ছিলাম রায়েরচর, আমাদের অবস্থান, আমাদের ক্যাম্প ছিল বামুনছড়ি। যখন রায়েরচর ছিলাম, আমাদের ওই সময় এই 9 মাসের মধ্যে কোথায় ঘুম, কোথায় খাওয়া, দিন, এগুলি আমাদের ভিতরে ছিল না। যখন আমরা আমাদের কমান্ডারের নির্দেশ করলেন আমাদের রায়ের বাজার, মোহাম্মদপুর এগুলি অভিযান চালানোর জন্য, আমরা রাত্রের অন্ধকারে ছদ্মবেশে মোহাম্মদপুর ঢুকে রাজাকারদের ধরে নিয়ে এসে এই যে নাও খোলা যেটা আছে এটার পাড়ায় এনে তাদেরকে এখানে হত্যা করেছি। তো এখন অনেকেই ভাবে মুক্তিযোদ্ধা কথা শুনলে, যাই হোক, যদি সময় হয় শেষ বয়সে কিছু বলা হয়তো বলবো, যদি সুযোগ হয়। যাই হোক, আমার সাথী ভাই ফজল বড় ভাই, তার ছোট ভাইও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
আলী আজম চিশতি, ওনার বড় ভাই মারা গেছে, আমার খুব তরিকতের ভাই, তার জানাজা আছে। যাই হোক, আমি আর কোনো কথা বাড়াইতেছে নেই, এইখানে বলে আমি ক্ষমা চেয়ে নিছি যদি কোনো ভুল কথা বলে থাকি।